অন্তর্বর্তীকালের সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের আগের অস্ত্র মামলা জামিনকারী আইনজীবীরা প্রভাবশালী আইনজীবী ও অধিকাংশ বড় রাজনৈতিক দলের নেতা। ফলে তাদের এই প্রভাব এসব জামিন হওয়া সহজতর হয়েছে। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে উপদেষ্টা একথা লেখেন। আসিফ নজরুলের হুবহু পোস্টটি শুনুন। জামিন বিতর্ক। আমাদের প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী। তাকে র্যাব গ্রেপ্তার করেছিল গত বছর। এরপর তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে। এরপর থেকে জামিন দেওয়ার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহলে আবারও আলোচনা বিতর্ক উঠেছে। প্রথমেই বলে রাখি, হাইকোর্ট বিচারিক কাজে স্বাধীন একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের উপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো দেশে থাকে না, বাংলাদেশেও নেই। কাজেই সেখানে ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না। ফয়সাল করিম মাসুদ গত বছর জামিন পেয়েছিল অস্ত্র মামলায়। হাইকোর্টে অস্ত্র মামলার জামিন সহজে পাওয়ার কথা নয়। এটি তখনই হতে পারে যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেওয়ার পক্ষে অবস্থান নেন। এই আইনজীবীরা অধিকাংশই বড় রাজনৈতিক দলগুলোর নেতা। অভিযোগ রয়েছে যে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয়। হাইকোর্টের প্রদত্ত জামিনে বিচারিক বিবেচনা কতটা থাকে তা নিয়ে প্রশ্নোত্তর অবকাশ থাকে। যেমন হাইকোর্টের একটি বেঞ্চে কীভাবে 4 ঘন্টা 800 মামলায় জামিন হয়েছিল তা নিয়ে আমি কয়েক মাস আগে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলাম। এই জন্য এক শ্রেণীর আইনজীবীর পক্ষ থেকে আমার পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছিল। জামিন পাওয়ার সুযোগ আমাদের আইনে রয়েছে, কিন্তু গুরুতর অপরাধের সঙ্গে যে অপরাধীর সংযোগ অত্যন্ত স্পষ্ট, যে অপরাধী চিহ্নিত সন্ত্রাসী এবং যে ব্যক্তি জামিন পেলে পুনরায় অপরাধ করতে পারে বা অন্য কারো জীবন বিপন্ন করতে পারে, তাকে জামিন দেওয়া অস্বাভাবিক এবং অসঙ্গত। এ নিয়ে আমি প্রকাশ্যে বলেছি। মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা হওয়ার সময় ওনার কাছে উচ্চ আদালতে অস্বাভাবিক জামিন আমার উদ্বেগের কথা জানিয়েছি। মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা হওয়ার সময় ওনার কাছে উচ্চ আদালতে অস্বাভাবিক জামিন আমার উদ্বেগের কথা জানিয়েছি। কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে গত 16 মাসে। আমরা সেসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখেছি। অধিকাংশ ক্ষেত্রে এসব মামলার আসামি কীভাবে অপরাধটিতে জড়িত পুলিশ তার কোনো তথ্য অভিযোগ করতে দেয়নি। এমনকি আসামির দলীয় পরিচয় পর্যন্ত মামলার কোনো কাগজ উল্লেখ করেনি। এরপর আমি যথাযথ বিচারিক বিবেচনা না করে যেনতেনভাবে জামিন না প্রদান করার কথা বলেছি। কিছু ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি, এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দিবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বৃদ্ধের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দিবেন না। কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে গত 16 মাসে। আমরা সেসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখেছি। অধিকাংশ ক্ষেত্রে এসব মামলার আসামি কীভাবে অপরাধটিতে জড়িত পুলিশ তার কোনো তথ্য অভিযোগ করতে দেয়নি। এমনকি আসামির দলীয় পরিচয় পর্যন্ত মামলার কোনো কাগজ উল্লেখ করেনি। এরপর আমি যথাযথ বিচারিক বিবেচনা না করে যেনতেনভাবে জামিন না প্রদান করার কথা বলেছি। কিছু ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি, এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দিবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বৃদ্ধের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দিবেন না। কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে গত 16 মাসে। আমরা সেসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখেছি। অধিকাংশ ক্ষেত্রে এসব মামলার আসামি কীভাবে অপরাধটিতে জড়িত পুলিশ তার কোনো তথ্য অভিযোগ করতে দেয়নি। এমনকি আসামির দলীয় পরিচয় পর্যন্ত মামলার কোনো কাগজ উল্লেখ করেনি। এরপর আমি যথাযথ বিচারিক বিবেচনা না করে যেনতেনভাবে জামিন না প্রদান করার কথা বলেছি। কিছু ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি, এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দিবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বৃদ্ধের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দিবেন না। কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে গত 16 মাসে। আমরা সেসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখেছি। অধিকাংশ ক্ষেত্রে এসব মামলার আসামি কীভাবে অপরাধটিতে জড়িত পুলিশ তার কোনো তথ্য অভিযোগ করতে দেয়নি। এমনকি আসামির দলীয় পরিচয় পর্যন্ত মামলার কোনো কাগজ উল্লেখ করেনি। এরপর আমি যথাযথ বিচারিক বিবেচনা না করে যেনতেনভাবে জামিন না প্রদান করার কথা বলেছি। কিছু ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি, এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দিবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বৃদ্ধের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দিবেন না। 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানী মোহাম্মদপুরের আদাবার এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতি মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। যদিও পরে কীভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।